মারুকা কিছু বলার আগেই ঘরে এসে ঢুকলো রুসলানা। সে ফ্লোরিনের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলল, তো তুমি কি ভেবেছিলে সখী, আলেকজান্ডারের মতো সুদর্শন রাজকুমার তোমায় বিয়ে করবে? বলে অট্ট হাসিতে ফেটে পড়ল রুসলানা। ফ্লোরিনের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যেন ফ্লোরিনের ভেতর থেকে চুরমার হয়ে যাচ্ছে। তার বুকটা ফালাফালা করে দিচ্ছে অসংখ্য কাচের টুকরো। এত কষ্ট কেন হচ্ছে আমার? কার জন্য আমি কষ্ট পাচ্ছি? যে কিনা আমাকে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করেছে, তার জন্য। রুসলানাকে হালকা ধমক দিয়ে মারুকা বলল, আহ রুসলানা, এ কেমন ব্যবহার করছো তুমি? তোমার মতো একজন রাজকুমারীর কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। মারুকার এই ধমকও ফ্লোরিনের কাছে বিদ্রুপ পতন মনে হচ্ছে। রুসলানা তখন হাসি চেপে রেখে ক্ষমা চাওয়ার মতো মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন রানী, আর এমনটা হবে না। যত ইচ্ছে হেসে নিন, আমি এখানে বন্দি ঠিকই, কিন্তু আপনারা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবেন না। এবার বেশ হকচকিয়ে গেল মারুকা আর রুসলানা। ফ্লোরেন তখন তার চুলগুলো সরিয়ে ঘাড়ের এক পাশে আনতেই তার গলায় ঝোলানো ক্রাইস্ট লকেটটা ঝলঝল করে উঠল। ক্রুশ দেখে স্পষ্ট ক্রোধ ছড়িয়ে পড়ল রুসলানার চোখে মুখে। মারুকা কিছুটা ভীত চোখে তাকিয়েছে ফ্লোরেনের দিকে। ফ্লোরেন তখন গলায় ঝোলানো ক্রুশটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আশা করি আমাকে আর কিছু বলতে হবে না, তাই হুটহাট আমার ঘরে আসা বন্ধ করুন। মারুকা কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে বলল, অনেক রাত হয়েছে, শুভরাত্রি ভিক্টোরিয়া। বলে সেখান থেকে কেটে পড়লো মারুকা। রুসলানাও যাওয়ার জন্য পা বাড়াতে ফ্লোরেন তখন রুসলানাকে বলল, কি ব্যাপার সখী, তুমি কি যাওয়ার আগে আমার সাথে একবার কোলাকুলি করতে চাও? বলে ফ্লোরেন রুসলানার দিকে এগিয়ে যেতে থাকে। অবশ্যই, খুব শীঘ্রই কোলাকুলি করব, তারপর সমস্ত রক্ত চুষে নিয়ে ছিবড়ি বানিয়ে ফেলবো তোকে আর তোর শরীরটাকে। বলে হাওয়ায় ভেসে ঘর থেকে বেরিয়ে গেল রুসলানা। সাথে সাথে পিন পতন নীরবতা নেমে এলো ফ্লোরিনের চারপাশ। বুকে সাহস নিয়ে ডাইনিগুলোকে অত কথা বললেও মনে মনে প্রবাদ গুনছিল ভিক্টোরিয়া। না জানি কখন এরা হামলে পড়ে আমার উপর। যদিও আমার গলায় ক্রুশ আছে, কিন্তু শুধু এতে তো কাজ হবে না। আমাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। দ্রুত আমাকে কিছু একটার ব্যবস্থা তো করতেই হবে, কারণ মুনস্টোন পেয়ে গেলেও ওরা আমাকে ছাড়বে না। হাতের কাছে তাজা রক্ত পেয়ে কি এমনি এমনি ছেড়ে দেবে আমাকে? বৈঠক ঘরে মুখোমুখি দুটি সোফায় বসে আছে ইয়ারোস্লাভ আর পিটার। ফায়ারপ্লেসের এক পাশে পাথরের দেয়ালে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আলেকজান্ডার। গভীর চিন্তায় মগ্ন সে। কিছুক্ষণ আগে তাদের অনুসারী জিপসির দল এসে জানিয়েছে যে নেকড়েগুলো কিভাবে দক্ষিণ দিকে সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করেছে। জিপসির ধাপ বর্ণনা শুনে পিটার থেমে থেমে শুকনো ঢোক গিলছে। ইয়ারোস্লাভের কপালে চিন্তার ভাঁজ। আলেকজান্ডার কিছু একটা ভেবে বলে উঠল, নেকড়েগুলো সুড়ঙ্গের পথ কিভাবে চিনল সেটাই তো বুঝতে পারছি না। আর চিনলেও সেখান থেকে বেসমেন্টের দরজা খুলে তারা ভেতরে কিভাবে ঢুকলো? ওটা তো বহু বছর ধরে বন্ধ করা ছিল। পিটার নিজেকে স্বাভাবিক রেখে বলল, এত বছর ধরে দরজা বন্ধ হওয়ায় মরিচা ধরে নষ্ট হয়ে গিয়েছিল বোধহয়। ইয়ারোস্লাভ এমন পরিস্থিতিতে পিটারের অবান্তর কথা শুনে বলল, পিটার, শতাব্দী প্রাচীন টেকসই আর লৌহ নির্মিত দরজা কিভাবে নষ্ট হবে আমি জানি না, এমনকি জানতেও চাই না। আর চিন্তার বিষয় হচ্ছে বেসমেন্টের দরজায় কোনো রকম আঘাত বা ভাঙচুরের নিশানা পর্যন্ত নেই। মনে হচ্ছে কেউ সাবলীল ভাবে ভেতর থেকে দরজাটা খুলে দিয়েছে। আলেকজান্ডার এবার পাচারে থামিয়ে মনে মনে ভাবলো, কিন্তু নেকড়েরা যদি অন্য উপায়ে প্রাসাদের ভেতরে ঢুকে থাকে, তাহলে পালানোর জন্য 1000 ফিট উপর থেকে রশির সাহায্যে নামলো কেন? আর রশিও তো মাটি থেকে অনেক উপরে ছিল। তবে আলেকজান্ডার মুখে উচ্চারণ না করলেও ব্যাপারটা এবার একটু হলেও আঁচ করতে পেরেছে। আলেকজান্ডার এসে পিটারের পাশে সোফায় এসে বসে বলল, যাকে যা হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবার প্রয়োজন নেই। ইয়ারোস্লাভ কিছু বলার আগে আলেকজান্ডার তার চোখে ইশারায় চুপ থাকতে বলল। আলোচনার সমাপ্তি ঘটেছে দেখে পিটার বেশ স্বস্তি পাচ্ছে। সে সোফা ছেড়ে উঠে বলল, আচ্ছা এখন আমি উঠি তাহলে? হ্যাঁ নিশ্চয়ই। আলেকজান্ডারের কাছ থেকে অনুমতি পেয়ে পিটার চলে গেল। তবে তার চোখে মুখে স্পষ্ট স্বস্তির ভাব দেখা যাচ্ছে।
পিটার চলে যেতে ইয়ারোস্লাভ অবাক হয়ে বলল, কি হয়েছে স্যান্ড্রিন? তুমি কি কিছু সন্দেহ করেছো নাকি? হ্যাঁ, পিটারই সেই গুপ্তচর যে আমাদের গোপন পরিকল্পনা নেকড়েদের জানিয়ে দেয়। বলো কি? কিন্তু ও এমন করবে কেন, নিজে নসফেরাতু হয়ে? ও সমস্যা আসলে আমাকে নিয়ে। আমার অধীনেও থাকতে চায় না। ও চায় আমরা সবাই যেন ওর অধীনেই থাকি। কিন্তু ও তো নিজেই নিজের বিপদ ডেকে আনছে। নেকড়েরা যদি মুস্টন পেয়ে যায় তখন তো ওরা তাকে হত্যাও করবে। মনে হচ্ছে ও নেকড়েগুলোকে আমার বিরুদ্ধে চালনা করতে চাচ্ছে। এক দিলে দুই পাখি মারার পরিকল্পনা। পিটার চেয়েছিল প্রাসাদের নেকড়ে ঢুকিয়ে নসফেরাতুরা না জাগা অবধি তাদেরকে বন্দী করার, কারণ সে খুব ভালো করে জানে যে জিপসিদের দুর্গের দক্ষিণ দিকে ঘাঁটি গাড়ার নির্দেশ দিয়েছি আমি ভিক্টোরিয়াকে পাহারা দেওয়ার জন্য। ওদিক দিয়ে কেউ গেলে তারা লক্ষ্য করবে। পরে নেকড়ে আর নসফেরাতু নিজেদের মধ্যে হত্যা লীলায় ধ্বংস হলে সেই সুযোগই পিটার দখল করবে মুনস্টোন। ইয়ারোস্লাভ চল শক্ত করে বলল, মারুকে এই জন্যই তোমাকে বারবার সাবধান করেছে পিটারের ব্যাপারে। আমাদের আর দেরি করা চলবে না। ভিক্টোরিয়াকে প্রাণের ভয় দেখিয়ে মুনস্টোনটা নিয়ে নাও, তারপর ওই পিটারের একটা ব্যবস্থা করতে হবে। ওকে প্রাণের ভয় দেখানো সম্ভব না। ওর গলায় ক্রুশ আছে। এছাড়াও ও বেশ ধার্মিক। নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজন ওর বাইবেল পড়তে শুরু করবে। আরেক দফায় চিন্তায় পড়ে গেল ইয়ারোস্লাভ। কপালে হাত ঘষতে ঘষতে বলল, মনে হচ্ছে এবার ড্রাকুলাকে খবর দিতে হবে। সে সব রকম জাদুবিদ্যার পারদর্শী। একমাত্র ওই পারবে ভিক্টোরিয়াকে সম্মোহন করে মুনস্টোনটা হাতিয়ে নিতে। সম্মোহন শব্দটা শুনে সংকুচিত হয়ে উঠল আলেকজান্ডার। আলেকজান্ডার ভাবছে, না না, কাউন্ট ড্রাকুলা যদি মুনস্টোন নামার পর ভিক্টোরিয়াকে হত্যা করতে চায় তখন? না আঙ্কেল, ড্রাকুলাকে খবর দেওয়ার প্রয়োজন হলে আমি নিজেই দেব বলে বৈঠকের ঘর থেকে বেরিয়ে ফ্লোরিনের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো আলেকজান্ডার। আসলে আলেকজান্ডারের বাবা স্টেপান তার দুই ঘনিষ্ঠ বন্ধু কাউন্ট ড্রাকুলা আর ইয়ারোস্লাভকে নিয়ে পাহাড় ঘেরা অরণ্যের ভেতরে অদ্ভুত এবং ভয়ঙ্কর এক শিক্ষা কেন্দ্রের কালো জাদু শিখছিল। কাউন্টের মূল উদ্দেশ্য ছিল কালো জাদুর মাধ্যমে ক্রুশের যুদ্ধে জয়লাভ করা। স্টেপান আর ইয়ারোস্লাভ ছিল তার সহযোগী। তো চলো এই কাউন্ট ড্রাকুলার পূর্ব জীবন সম্পর্কে কিছু জেনে নেই। হারমানস্টাডের লেকের ধারে জঙ্গলের গভীরে সেই শিক্ষা কেন্দ্র স্কালোম্যাঞ্চ। সেই স্কালোম্যাঞ্চে প্রাকৃতিক যাবতীয় সব গুপ্ত রহস্য শেখানো হয়। এই কালো জাদু শিক্ষা গ্রহণের শেষে শয়তান 10 জনের মধ্য থেকে যে কোনো একজনকে দক্ষিণা হিসেবে চেয়ে নেয়। শয়তান সেবার দক্ষিণা হিসেবে চেয়ে নেয় কাউন্ট ড্রাকুলাকে। কিন্তু কাউন্ট কারোর অধীনে থাকা লোক নয়। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য সে তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায় স্কালম্যাঞ্চার ছেড়ে, এবং তার পরিবর্তে বেহেরিট নামক শয়তানের এক শিক্ষার্থীকে দক্ষিণা হতে হয়। কাউন্ট স্কালোম্যাঞ্চ থেকে পালানোর আগে মহামূল্যবান মুনস্টোন নিয়ে চলে এসেছিল। সেই মুনস্টোন পাওয়ার পর তার শক্তি শতগুণ বৃদ্ধি পায়। পরবর্তীতে কাউন্ট নিজের অসীম শক্তি দিয়ে শয়তানের পাঠশালা স্কালোম্যাঞ্চের প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল, যাতে সাধারণ মানুষ ওই অভিশপ্ত স্থানে প্রবেশ করতে না পারে। কাউন্ট ড্রাকুলা তার শাসন আমলে ছিল অনেক নিষ্ঠুর একজন শাসক। কাউন্ট ড্রাকুলা তার শাসন আমলে অনেক সাধারণ মানুষকে হত্যা করেছিল। তার হত্যাকাণ্ডের অধিকাংশ ছিল নারী ও ছোট ছোট শিশু। আর কাউন্ট ড্রাকুলারের হত্যার কৌশলও ছিল অনেক নিষ্ঠুরভাবে। কাউন্ট ড্রাকুলারের এই নিষ্ঠুরতার কারণে কাউন্ট ড্রাকুলাকে ব্লাডি ইনফেলারও বলা হতো। কাউন্ট ড্রাকুলা ছিল পরম নিষ্ঠুর। এই কাউন্ট ড্রাকুলা এই ভয়ঙ্কর নিষ্ঠুর ড্রাকুলার এক ছোট ভাই ছিল। তিনি ছিলেন খ্রিস্টীয় সন্ন্যাসী, স্লাগোভ মনাস্টারির অর্থোডক্স খ্রিস্টান সন্ন্যাসী। পরম ধার্মিক সন্ন্যাসী ছিলেন তিনি। তাকে ডাকা হতো ব্লডি মক্স নামে। ব্লডি মক্স তার বড় ভাই। কাউন্ট ড্রাকুলারের এইসব নিষ্ঠুরতার কারণে কাউন্টকে অভিশাপ দিয়ে বসেন। রক্ত পিচাসু পিচাস, এই শিশুরা তোর কি ক্ষতি করেছিল যে তুই এদেরকেও এভাবে নির্মমভাবে হত্যা করলি? ঈশ্বরকে সাক্ষী রেখে তোকে অভিশাপ দিলাম, মৃত্যুর পরেও 400 বছর ধরে তুই রক্ত পিচাসু হয়ে ঘুরবি। মানুষের রক্ত খেয়ে নিজের অস্তিত্ব বজায় রাখতে হবে তোকে।
সেই অভিশাপই আবার ফিরে এসেছিল কাউন্ট ভ্যাম্পায়ার হয়ে। এরপর সে পৃথিবীতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একে একে তার সহকারী, সহযোগী, বন্ধু, পরিবারের প্রায় সবাইকে ভ্যাম্পায়ারে পরিণত করে। এই কাউন্ট ড্রাকুলাই আলেকজান্ডারের বাবা স্টেফানকে ভ্যাম্পায়ারে পরিণত করে ফেলে, সাথে স্টেফানের পুরো পরিবার। আলেকজান্ডার সহ সবাইকে এই কাউন্ট ড্রাকুলাই ভ্যাম্পায়ারে পরিণত করে ফেলেছিল। সেই থেকে স্টেফান সহ তার পুরো পরিবার এবং পুরো সাম্রাজ্য ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গেছে। এবং স্টেফানের মৃত্যুর পর সাম্রাজ্য ও শাসনের দায়িত্ব আলেকজান্ডার পালন করছে। আলেকজান্ডার পুরো সাম্রাজ্যের শাসক হিসেবে, রাজা হিসেবে অভিসারিত হওয়ার ফলেই আলেকজান্ডারের সৎ ভাই পিটার আলেকজান্ডারের প্রতি হিংসান্বিত হয়ে আলেকজান্ডারকে মারার জন্য মায়া নেকড়ের সাথে হাত মিলিয়েছে। ধীরে ধীরে ভ্যাম্পায়ারদের অনুসারী হয়ে যায় নেকড়ের পাল। শুধু মহিষজনের প্রভাবে নেকড়েগুলো হয়ে ওঠে ভ্যাম্পায়ারদের সৈন্য। কাউন্ট হলো ভ্যাম্পায়ারদের রাজা এবং একজন ভয়ঙ্কর শক্তিশালী পিশাচ। তার মতো তুখোড়, মেধাবী আর দক্ষ যোদ্ধা আর দ্বিতীয়টি দেখেনি আলেকজান্ডার। কাউন্ট ড্রাকুলারের কাছ থেকে আলেকজান্ডার জাদুবিদ্যা সহ আরও অনেক গুপ্ত শক্তি আয়ত্ত করা শিখেছে। কাউন্ট তাকে এমন অনেক কিছুই শিখিয়েছে যা কাউন্টকে স্বয়ং শয়তান শিখিয়েছিল, অথচ সেই সব শক্তির ব্যাপারে কোনো ধারণাই নেই বাকি পিশাচদের। আলেকজান্ডার কাউন্টের বন্ধুর পুত্র হলেও কাউন্ট তাকে নিজের সন্তানের মতো সবকিছু শিখিয়েছে। এখন সে জাদু বলে ফ্লোরেনকে সম্মোহন করবে আলেকজান্ডার। কিছুক্ষণ আগে ইগোর এসে ফ্লোরেনকে রাতের খাবার দিয়ে গেলে মুরগির ঝাল রোস্ট আর কবুতরের চুপ। আজও রসুন ছাড়া রান্না, গলা দিয়ে এসব খাবার যেন আর নামছেই না। তাও আমাকে জোর করে খাবার খেয়ে শেষ করতে হবে। না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে পড়ব। না না, সেটা আর হতে দেওয়া যাবে না। আমাকে সুস্থ থেকেই এখান থেকে পালানোর পরিকল্পনা করতে হবে। খাবার শেষ করে ফ্লোরেন শোয়ার আগে সবগুলো জানালা বন্ধ আছে কিনা সেটা দেখে নিল। এই ভ্যাম্পায়ারগুলোর বিশ্বাস নেই, রক্তের নেশা যদি আবারও আসে। ফ্লোরেন জানালাগুলো দেখে এবার নিজের দরজার দিকে এগিয়ে গেল। দরজা বাইরে থেকে বন্ধ করা আছে, তবুও ফ্লোরেন ভেতর থেকে বন্ধ করে দেবে ভাবছে, যাতে করে কেউ ঢুকতে না পারে ভেবেই ফ্লোরেন দরজার কাছাকাছি আসতেই হুট করে দরজাটা খুলে গেল। কিছুটা চমকে উঠে পিছিয়ে এলো ফ্লোরেন। দরজা খুলে আলেকজান্ডার এসে ভেতরে ঢুকলো। গত রাতের তুলনায় আরো যেন যুবক হয়ে উঠেছে সে। প্রাণ প্রাচুর্যে যেন ঝলমল করছে তার চেহারা। সুদর্শন মুখটায় খেলা করছে এক মোহনীয় হাসি। অদ্ভুত এক টান অনুভব করলো ফ্লোরেন। ইচ্ছে করছে আলেকজান্ডারের কাছে ছুটে যেতে। শয়তানি আকর্ষণ, এছাড়া আর কিছুই নাই। পরক্ষণে এই বলে নিজেকে প্রবোধ করলো ফ্লোরেন। বরাবরই অনুভব করছে আলেকজান্ডার তার কাছ থেকে দূরে সরে গেলে ফ্লোরেন যেন আর নিজের মধ্যেই থাকে না। প্রচন্ড মন খারাপ করা একটা বিষণ্ণতায় ভর করে তার মধ্যে। আর এখন তো ফ্লোরেনের চোখে মুখে অপ্রকাশ্য আনন্দ ফুটে উঠেছে। ফ্লোরেন কিছুতেই অনুভূতি চেপে রাখতে পারছে না। আলেকজান্ডার দরজা বন্ধ করে এসে ফ্লোরেন্সিয়ার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, প্রায়ত মিস্টার জর্জ কেন তোমাকে সুযোগ্য দৈহিত্রী বলে উল্লেখ করেছেন তা এখন স্পষ্ট। ভেবেছিলাম সত্যিটা যেদিন তোমার সামনে আসবে সেদিন হয়তো তুমি ভয়ে অজ্ঞান হয়ে যাবে বা মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু এমন কিছুই হয়নি। তুমি আগেই বুঝতে পেরেছিলে যে তোমার আশেপাশে রহস্যময় কিছু ঘটে চলছে। তারপরেও নিজেকে শান্ত রেখে পালানোর পথ খুঁজছো তুমি। হ্যাঁ, মানতেই হবে, তুমি সত্যিকার অর্থেই অনেক সাহসী। কথাগুলো বলতে বলতে আলেকজান্ডার ফায়ারপ্লেসের সামনের আগুনে এসে দাঁড়ালো। ফ্লোরেন এবার দরজার সামনে থেকে সরে আলেকজান্ডারের পাশে এসে দাঁড়ালো। তার টলমলে চোখে ফায়ারপ্লেসের গনগনে আগুনে প্রতিফলন ঘটছে। দাদুর প্রসঙ্গ ওঠায় একে একে অতীতের সব দৃশ্য ফুটে উঠছে তার সামনে। দাদু সেবার হান্টিং থেকে ফেরার পরে সবকিছু এলোমেলো হয়ে গেছিল তার জীবনে। প্রথমে বাবার মৃত্যু, তারপর মায়ের। সেই রাতে ফ্লোরেন তার মাকে খুঁজতে খুঁজতে বাবা মায়ের ঘরে ঢুকে দেখেছিল পরিপাটি করা বিছানায় চিত হয়ে শুয়ে আছে তার মা ইলিয়ানা। তার উপর ঝুঁকে আছে কালো মতো কি যেন একটা। এটা দেখে ফ্লোরেন্সিয়া মা বলে চিৎকার দিয়ে উঠতেই সে মানুষ না পশু জিনিসটা ইলিয়ানাকে ছেড়ে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়েছিল।
সে ঘুরে তাকাতে ফ্লোরেন মুহূর্তের জন্য দেখেছিল তার মুখটা মরা মানুষের মতো পাংশুটে, বিবর্ণ চোখ জোড়া রুবি পাথরের মতো ঝলঝল করছে। ফ্লোরেনের দিকে এক মুহূর্তে স্থির হয়ে চেয়ে রইল লোকটা। পরক্ষণে বিশাল এক বাদুর হয়ে খোলা জানালা দিয়ে বেরিয়ে উড়ে গেল আকাশে। আমার মাকে কে হত্যা করেছিল? মিস্টার আলেকজান্ডার। কথাটা শোনা মাত্রই আলেকজান্ডার চমকে তাকালো ফ্লোরেনের দিকে। আলেকজান্ডারের মুখ থেকে সেই মোহনীয় হাসি সরে গিয়ে একরাশ ভয় দেখা গেল। আলেকজান্ডার ভয় পাচ্ছে এই ভেবে যে ফ্লোরেন ভুল বুঝে তার থেকে দূরে সরে যাবে না তো। আলেকজান্ডারকে চুপ করে থাকতে দেখে ফ্লোরেন চেঁচিয়ে উঠে বলল, বলো কে মেরেছে আমার মাকে, বলো আলেকজান্ডার। চিৎকার করতে গিয়ে ফ্লোরেনের শুভ্র ত্বক লালচে রং ধারণ করছে। গণবিদারক চিৎকার দিয়ে আলেকজান্ডারের শরীরে চড় থাপ্পড় মারতে মারতে বলল, কেন 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 করলে এমন? কেন? ওই মুনস্টোনের জন্য? ওটার জন্য আমার পৃথিবীটাকে কেড়ে নিলে আমার কাছ থেকে আলেকজান্ডার। কেন করলে এমন? আলেকজান্ডার বলো, কেন করলে? আলেকজান্ডার চুপচাপ দাঁড়িয়ে সব সহ্য করছে। ফ্লোরেন এবার তাকে ছেড়ে সরে এসে বলল, কেন হলো আমার সাথে এমন? কেন কেন বলতে পারো আলেকজান্ডার? যারা আমার মায়ের খুনি তাদের পরিবারেরই পুত্রবধূ হতে এসেছি আমি এখানে। ভাগ্যের এই কেমন পরিহাস। আলেকজান্ডার এবার আর চুপ থাকতে পারল না। সে এগিয়ে এসে ফ্লোরেনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ফ্লোরেন্সিয়া, আমরা কেউই তোমার মাকে খুন করিনি। যা হয়েছে সব কিছুর জন্য তোমার দাদু মিস্টার জর্জ নিজেই দায়ী। কি করেছে আমার দাদু? বলো বলো, কি করেছে আমার দাদু? আমার দাদু মানুষের শান্তিপূর্ণ জীবনের জন্য তোমাদেরকে নিধন করেছে। এটাই দাদুর দোষ। এর জন্যই আমার পুরো পরিবারকে শেষ করে দিলে তোমরা। না, তুমি আমাদেরকে ভুল বুঝছো ফ্লোরেন। তোমার দাদুর সাথে আমার বা আমাদের কারোরই কোনো শত্রুতা ছিল না। সে ভ্যাম্পায়ার শিকার করতে এসে মহামূল্যবান মুনস্টোন নিয়ে পালিয়েছিল। মুনস্টোনের মাধ্যমে পৃথিবীর সব নিশাচরদের নিয়ন্ত্রণ রাখা যায়। মুনস্টোন হারিয়ে ফেলায় আমাদের আর মায়া নেকড়ের মধ্যে বিবাদ সংগঠিত হয়েছিল। মায়া নেকড়েরা বিশৃঙ্খল জাতি। মূলত তাদের নিয়ন্ত্রণ করতে দৈব বাণীর মতো মুনস্টোনের অধিকারী বা রক্ষাকারী আমরা ভ্যাম্পায়ার জাতি। কিন্তু তোমার দাদু সেদিন আমার বাবাকে হত্যা করে সে 400 বছরের নিয়ম ভেঙে পালিয়ে গিয়েছিল ইউক্রেনে। সেজন্যই আমরা তার পিছু নিয়েছিলাম। তোমার দাদুকে অনেকবার শাসানো হয়েছে। সেজন্য ভালোই ভালো মুনস্টোনটা আমাদেরকে দিয়ে দেয়। তোমার বাবা যখন জাহাজ নিয়ে মাঝ সাগরে, তখনও তোমার দাদুরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি শুনেননি। আলেকজান্ডারের কথা শুনে ফ্লোরেন আরেক দফা অবাক হয়ে বলল, তার মানে আমার বাবাকেও তোমরাই হত্যা করেছো? তোমার বাবাকে মারার হুমকি দিয়েছিলাম যাতে তোমার দাদুর বিশ্বাস হয়। সেজন্য সমুদ্রে ঝড়ও তুলেছিলাম। ভেবেছিলাম এবার বোধহয় তার হুঁশ ফিরবে, কিন্তু সে যেন বুঝেও না বোঝার মতো বসেছিল। তাই তাকে শিক্ষা দিতে বাধ্য হয়েছিলাম। তাই বাধ্য হয়ে আমার বাবা মা দাদু সবাইকে খুন করলে? ফ্লোরেন এবার চোখের জল শুকিয়ে গেছে। অসহায় মুখে তাকিয়ে আছে আলেকজান্ডারের মুখের দিকে। না, তোমার মাকে আমরা মারিনি। তোমার মাকে খুন করেছে স্বয়ং তোমার দাদু মিস্টার জর্জ ড্যাটসিয়াক। আলেকজান্ডারের কথা শুনে মুহূর্তে ফ্লোরেনের দুনিয়া যেন উল্টে গেল। কি কি বলো আলেকজান্ডার? আমার দাদু আমার মাকে খুন করেছে? কিন্তু কেন? কথাগুলো ভেবে ফ্লোরেনের মনে পড়লো মায়ের লাশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন সে। যখন জ্ঞান ফিরল ততক্ষণে তার দাদুর নির্দেশে তার মায়ের শেষকৃত্য কার্য সম্পন্ন করা হয়ে গিয়েছিল। তোমার দাদুর যখন একমাত্র সন্তান হারিয়েও বোধ হলো না, তখন তোমার মাকে নিশানা করেছিলাম আমরা। ব্যাপারটা তার বোধগম্য হতে সে ভেবেই নিয়েছিল যে তোমার মাও ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তার থেকে বাঁচার জন্য তোমার দাদু একটা পরিকল্পনা এঁটেছিল। তোমার মনে আছে তুমি আর তোমার দাদু জোনাস যেদিন কিয়েভে গিয়েছিলে? ঠিক সেই দিনই, সেই রাতে ঘুমন্ত অবস্থায় মন্ত্রপুট কাঠের গজাল ঠুকে তোমার মায়ের হৃৎপিণ্ড এপর ওপর করে দিয়েছিল তোমার দাদু জর্জ। সাথে সাথে আত্মচিৎকার দিয়ে উঠেছিল তোমার মা ইলিয়ানা। তার স্বাভাবিক মৃত্যু দেখে জর্জ তীব্র অপরাধ বোধে মুষড়ে পড়েন। কারণ ইলিয়ানার মধ্যে ভ্যাম্পায়ার হওয়ার সামান্য লক্ষণ ছিল ঠিকই, কিন্তু সে কখনোই ভ্যাম্পায়ার হতো না।
কারণ আমরা তোমার দাদুকে শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছিলাম। তোমার দাদু যা করেছেন তার জন্য এসব তার প্রাপ্য ছিল। আশা করি এখন তুমিও সেই একই ভুল করবে না বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। কয়েক ধাপ এগোতে না এগোতে পেছন থেকে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে পিছনে ফিরল আলেকজান্ডার। দেখলো ফ্লোরেন মাটিতে লুটিয়ে পড়েছে, চেতনা হারিয়েছে সে। আলেকজান্ডার দ্রুত এসে ফ্লোরেনকে পাজা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ফ্লোরেনের জ্ঞান ফিরছে না দেখে বেশ চিন্তায় পড়ে গেল আলেকজান্ডার। যদিও চিন্তার বিশেষ কিছু নেই, কালকের মধ্যে জ্ঞান ফিরবে। ফায়ারপ্লেসের গনগনে আগুনে হলদে আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো ঘরটা। সেই হলদে আলোক ছটকায় ফ্লোরিনের মুখে এসে পড়ছে। আলেকজান্ডারের মনে হচ্ছে যেন তার সামনে শুয়ে আছে নিদ্রামান এক মোমের পুতুল। আলেকজান্ডার চাদরটা ফ্লোরিনের গায়ে টেনে দিয়ে নিজে শুয়ে পড়লো তার পাশে। ফ্লোরিনকে একা রেখে কেন যেন আলেকজান্ডারের যেতে ইচ্ছে করছে না। আলেকজান্ডার তার এক হাতে মাথায় রেখে ফ্লোরিনের দিকে তাকিয়ে বলল, এক হিংস্র সিংহ হরিণ শিকারে বেরিয়েছিল, এখন সে নিজে এক হরিণের শিকারে পরিণত হয়েছে। হ্যাঁ, তুমি সেই হরিণ, আমার বন্য হরিণী তুমি। তোমার কাছ থেকে তোমার পৃথিবী কেড়ে নিয়েছি, তাই তো কথা দিচ্ছি মহাবিশ্বের সব সুখ এনে আমি তোমায় দেব। ফ্লোরেনের ঘুম ভাঙলো পরদিন সন্ধ্যায়। আস্তে ধীরে চোখ মেলে দেখলো সে বিছানায় শুয়ে আছে। চাদর সরিয়ে বিছানা ছেড়ে নেমে এলো। পানির পিপাসা পেয়েছে খুব। ফ্লোরেন এক গ্লাস পানি খেয়ে ফায়ারপ্লেসের সামনে এসে দাঁড়ালো। গত রাতের কথাগুলো সব মনে করছে এক এক করে। দাদু ভ্রমণপ্রিয় মানুষ হওয়ায় সামুদ্রিক জীবনের পর ভ্যাম্পায়ার শিকারী হয়ে ভ্রমণ করে বেরিয়েছেন বিভিন্ন দেশে। শিকার করতে করতে ভ্যাম্পায়ারদের মহামূল্যবান মনস্টার নিয়ে সে পালিয়েছে, কিন্তু তার হয়তো ধারণাই ছিল না এরপর তার সাথে ঠিক কি ঘটবে। আর ভ্যাম্পায়াররাও বা কি করবে? কেউই নিজের ক্ষমতা, রাজত্ব, অধিকার ছাড়তে চায় না। তারা তো নিজেদের অধিকার ছিনিয়ে নিবেই। আর যতক্ষণ না তারা মনস্টার হাতে পাবে ততক্ষণ নেকড়েদের সাথে এই লড়াই অব্যাহত থাকবে। কিন্তু এইসবের মধ্যে আমি আটকে থাকবো কেন? আমি তো কিছু করিনি। ফ্লোরেন অনেক ভেবে সিদ্ধান্ত নিল, মুনস্টোনটা আমি ভ্যাম্পায়ারদের হাতে তুলে দেব ভেবে টেবিলের উপরে রাখা বাইবেলটা হাতে নিয়ে সেটার ফিসটা উল্টাতে লাগলো ফ্লোরেন। উল্টাতে উল্টাতে ফিসটার ভাঁজে সে লকেটটা পেয়ে গেল। বাইবেল রেখে লকেটটা হাতের মুঠোয় নিয়ে উঠে দাঁড়ালো। ঘরে দরজা আজ খোলাই আছে। ফ্লোরেন ঘর থেকে বেরিয়ে বৈঠক ঘরে এসে দেখলো কেউ নেই সেখানে। খাবার ঘরও ফাঁকা। একে একে বাকি ঘরগুলো দেখলো, কেউ নেই। কোথায় গেছে সবাই? ফ্লোরেন এবার ডেকে উঠলো, কেউ আছে? মিস্টার ইগোর, আলেকজান্ডার, কেউ কি আছে এখানে? কেউ কি নেই? ভিক্টোরিয়া, আমায় খুঁজছো? আলেকজান্ডারের কণ্ঠ পেয়ে ভিক্টোরিয়া ঘুরে তাকালো। তার থেকে হাত কয়েক দূরত্ব দাঁড়িয়ে আছে আলেকজান্ডার। তার গভীর মুখখানা দেখে ভিক্টোরিয়ার মন আরো ভারী হয়ে আসছে। ভিক্টোরিয়া কিছুটা এগিয়ে এসে তার হাতে থাকা সে লকেটটা দেখিয়ে বলল, আলেকজান্ডার, এই নাও। আলেকজান্ডার লকেটটা না নিয়ে তাকিয়ে আছে ভিক্টোরিয়ার দিকে। তবে আলেকজান্ডারের কুঁচকানো ভ্রু দেখে মনে হচ্ছে সে বেশ অবাক হয়েছে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি বাড়ি ফিরতে চাই। আমাকে বন্দিনী থেকে মুক্তি দাও। ফ্লোরেন মুক্তি চাচ্ছে, অথচ আলেকজান্ডারের থেকে দূরে যেতে হবে ভেবে ফ্লোরেন আরো বেশি কষ্ট পাচ্ছে। ফ্লোরেন যেন যেতে চেয়েও যেতে চাচ্ছে না। তার মন আর মস্তিষ্ক এক নীরব যুদ্ধে নেমেছে। আলেকজান্ডার তোকে ভালোবাসে না ফ্লোরেন, সে তোকে ব্যবহার করছে। আবার মন বলছে, ফ্লোরেন যাস না, আলেকজান্ডার তোকে ভীষণ ভালোবাসে। ফ্লোরেন ভেবেই পারছে না কি করবে। আমি এমন এক সত্তাকে ভালোবেসেছি যে কোনো সাধারণ মানুষ নয়, অসীম শক্তিশালী এক অমৃত পিচাস। তার কাছে আমিও একটা শিকারী ছাড়া আর কিছুই নয়। তাহলে কেন এত কষ্ট হচ্ছে আমার তাকে ছেড়ে যেতে? ফ্লোরেন নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতে আলেকজান্ডার তার দিকে শূন্য দৃষ্টি দেখে বোঝালো আলেকজান্ডার তার মনের প্রত্যেকটা চিন্তা ভাবনা পড়ে নিয়েছে।
এটার জন্যই তো আমাকে এখানে নিয়ে এসেছিলে, তাই না? এখন তো আমাকে আর তোমার প্রয়োজন নেই। আলেকজান্ডার একটা রাগ মিশ্রিত নিঃশ্বাস ফেলে বলল, জানো ভিক্টোরিয়া, তোমাকে হত্যা করতে গিয়েছিলাম কিয়েভে, কিন্তু পারিনি। কেন পারিনি জানি না, শুধু অপলক তাকিয়েছিলাম তোমার দিকে। তুমি ছাতা মাথায় দিয়ে গ্যারেজের জন্য অপেক্ষা করছিলে। মাত্র কয়েক ধাপ সামনে দাঁড়িয়েছিলে তুমি, একবারে আমার হাতের নাগালে। এক সময় একটা ক্যারেজ এলো আর তুমি সেটাতে উঠে চলে গেলে। আমিও ফিরে এলাম মালদোবায়, কিন্তু আমার আত্মা রয়ে গেল তোমার কাছে। ভিক্টোরিয়া, আমি আমার সেই আত্মা ফেরত চাই, যা মিশে গেছে তোমার মাঝে। আলেকজান্ডারের ঠোঁট কাঁপছে, সাথে ভিক্টোরিয়ারও। কিছু বলতে চাচ্ছে সে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। এক অদ্ভুত ভালো লাগা বয়ে চলছে তার সারা শরীর ও মন জুড়ে। আলেকজান্ডার দু হাতে ভিক্টোরিয়ার মুখ উঁচিয়ে ধরে বলল, তুমি চাও বা না চাও, তোমার শরীর, তোমার আত্মা, তোমার মন, তোমার অনুভূতি সব আমার। তুমি আমার বন্য হরিণী। তোমাকে নিজের কাছে বন্দি করে রাখতে আমি সব করতে পারি। তাই ফিরে যাওয়ার কথা ভুলে যাও। এটাই তোমার বাড়ি, আর এখানে তুমি আমার স্ত্রী হয়ে অনন্তকাল ধরে আমার সাথেই থাকবে, ভিক্টোরিয়া অ্যালেক্সা। ফ্লোরেন এতক্ষণ ধরে মুগ্ধ নয়নে চেয়েছিল আলেকজান্ডারের দিকে, কিন্তু শেষের কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল ফ্লোরেন। অনন্তকাল ধরে থাকতে হবে মানে? আমি কি এদের মতো ভ্যাম্পায়ারে পরিণত হব? আলোকিত পৃথিবী ছেড়ে অন্ধকারে পাড়ি দেব? অমৃত পিচাসী হবার পর আমার জীবনটা কি এরকম হয়ে যাবে? আমি তোমাকে ভালোবাসি আলেকজান্ডার, প্রচন্ড ভালোবাসি ঠিকই, কিন্তু সেই ভালোবাসার ফল কি আমি এইভাবে পাবো যে অনন্তকালের জন্য মুক্ত পৃথিবীর দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে? তোমার চিরসঙ্গিনী হয়ে আমাকে অন্ধকার রাজ্যে বিচরণ করতে হবে অনন্তকাল? ভিক্টোরিয়া, তোমার যে এসব বেকার চিন্তা ভাবনাগুলো, এগুলো স্রেফ তোমার অযথা আতঙ্ক থেকে সৃষ্টি, অতি কল্পনা ছাড়া আর কিছুই নয়। তোমার মৃত্যুর পর এরকম ধ্যান ধারণা তোমার মধ্যে আর থাকবেই না। জগতের কোনো শোভা, কোনো সৌন্দর্য উপভোগ করার মতো মন বলেও কিছু থাকবে না আমার। জেনে শুনো এরকম একটা জীবন আমি কি করে বেছে নিতে পারি বলো আলেকজান্ডার? কারণ তোমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই, আর থাকলেও আমি তা বন্ধ করে দিতাম। তাই অযথা দুশ্চিন্তা করো না প্রেয়সী। আলেকজান্ডার ভিক্টোরিয়ার মুখটা আর একটু উঁচু করে আলতো করে চুমু এঁকে দিল ভিক্টোরিয়ার কপালে। মৃদু কেঁপে উঠল ভিক্টোরিয়া। আলেকজান্ডার তার হাত থেকে লকেটটা নিয়ে দ্রুত পায়ে কোথায় চলে গেল, কিন্তু ভিক্টোরিয়া সেখানে ঠায় দাঁড়িয়েই রইল।